একবার কল্পনা করা যাক, ঘুটঘুটে অন্ধকার রাত, চারিদিকে থমথমে নিস্তব্ধতা, আর ঠিক সেই সময়ে ঘাড়ের কাছে যেন একটা ঠান্ডা নিঃশ্বাস। আজকের এই আলোচনায় আমরা প্রতিলিপি প্ল্যাটফর্মের এমনই এক হাড়হিম করা গল্প, ভূতের বাড়িতের পড়তে পড়তে লুকিয়ে থাকা রহস্য আর আতঙ্ক নিয়ে কাঁটাছেঁড়া করব। চলুন, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি এই ভুতুরে আবহে ডুব দেওয়া যাক। গল্পের শুরুতেই কিন্তু কোনো ধীরস্থির ভূমিকা নেই। একদম শুরুতেই আমরা শুনতে পাই এক ক্লান্ত মরিয়া কণ্ঠস্বর। রচনা নামের একটি মেয়ে হাঁপাতে হাঁপাতে তার সঙ্গী বিকিকে বলছে, উফ, আমি আর হাঁটতে পারছি না বিকি, আমার পা প্রচণ্ড ব্যথা করছে। এই একটা লাইনেই কিন্তু পরিষ্কার, তারা কোনো এক চরম বিপদের হাত থেকে বাঁচতে অন্ধের মতো দৌড়াচ্ছে। মনে হচ্ছে যেন এক মুহূর্ত দাঁড়ালেই সব শেষ। এই যে অবিরাম ছুটে চলা শারীরিক ক্লান্তি তাদের গ্রাস করছে, পা ব্যথায় ভেঙে আসছে, তবুই থামার উপায় নেই। এই মরিয়া ভাবটাই বুঝিয়ে দেয় পেছনে থাকা বিপদটা ঠিক কতটা ভয়ঙ্কর। প্রতিটা পদক্ষেপে যেন চরম এক পরিণতি তাদের তাড়া করে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন কোনো এক অশুভ ছায়া তাদের পিছু নিয়েছে। কিন্তু তাদের এই অবস্থার কারণ কি? রচনার একটা আক্ষেপ থেকেই আসল সত্যিটা বেরিয়ে আসে। সে বলছে, আমরা একে অপরকে ভালোবেসে কি অপরাধ করছি যে বাবা আমাদের মেনে নিতে পারছে না। ব্যাস, গল্পের প্রেক্ষাপট একেবারে জলের মতো পরিষ্কার। এক নিষিদ্ধ প্রেম আর এক অসম্মত পিতা। পরিবারের রোষানল থেকে বাঁচতে তারা আজ ঘর ছাড়া, প্রাণ ভয় পালাচ্ছে, ঠিক পলাতক আসামির মতো। এখন এই প্রাণ ভয়ে পালাতে পালাতে কোথাও তো একটা মাথা গোজা ঠাঁই চাই, তাই না? আর ঠিক এখানেই গল্পের মোড় ঘরে। এই পলাতক যুগল বা বলা যায় গল্পের চরিত্ররা এমন এক জায়গায় এসে উপস্থিত হয় যা আপাতদৃষ্টিতে একটা সাময়িক আশ্রয় মনে হলেও আসলে তা এক গভীর অন্ধকার বিপদের পূর্বাভাস মাত্র। এরপরই গল্প আমাদের টেনে নিয়ে যায় সম্পূর্ণ এক অন্য দৃশ্যে। দৃশ্যপট বদলায়। আমরা দেখতে পাই তৃষিতা নামের অন্য এক চরিত্রকে, যে রাতের বেলায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। জলের বোতলের মুখ বন্ধ করা, ব্যাগটা ঠিক জায়গায় সরিয়ে রাখা, খুব সাধারণ দৈনন্দিন কিছু কাজ। কিন্তু জানেন তো, হরর গল্পে এই ধীর, শান্ত আর অতি সাধারণ বর্ণনাটাই আসলে ঝড়ের আগের নীরবতা। এই থমথমে পরিবেশটাই আসন্ন বিপদের সংকেত দেয়। তৃষিতা যেই না শুতে যাবে, ঠিক সেই মুহূর্তেই পরিবেশটা পুরোপুরি বদলে যায়। ওই ঘুটঘুটে অন্ধকার ঘরের ভেতর হঠাৎ করেই কোথা থেকে যেন এসে পড়ে এক ফালি চাঁদের আলো। এই আলো কিন্তু স্বস্তির নয়। এই ফ্যাকাশে আলো ঘরের ভেতরের এমন একটা দৃশ্যকে ফুটিয়ে তোলে যা দেখলে আক্ষরিক অর্থেই শির দানা দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। চাঁদের আলোয় তৃষিতার চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। সে দেখে ঘরের মধ্যে টেবিলের সামনে কে যেন মূর্তির মতো এক ঠায়ে বসে আছে। একবার দৃশ্যটা কল্পনা করা যাক। মাঝরাত, নিস্তব্ধ ঘর, আর টেবিলের সামনে সম্পূর্ণ অচেনা, নিশ্চল একটা অবয়ব। কোনো শব্দ নেই, একটুও নড়াচড়া নেই, স্রেফ জমে যাওয়ার মতো একটা আতঙ্কের মুহূর্ত। আর ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই গল্পকার আমাদের এমন এক ক্লিফহ্যাঙ্গারে ঝুলিয়ে দেন যা কেউ আশা করেনি। গল্পটা ঠিক এই জায়গায় এসে শেষ হচ্ছে, শুধু লেখা সোনালি রঙের পাড়। কার শাড়ি পাড়? ওই মূর্তির মতো বসে থাকা ছায়ামূর্তিটার? এই অসম্পূর্ণ তথ্যটা মনের ভেতর হাজারো প্রশ্ন আর কল্পনার জন্ম দেয়। আর ঠিক এখানেই প্রথম পর্বের আচমকা সমাপ্তি ঘটে। এতক্ষণ যে নিখুঁত সাসপেন্সের মধ্যে দিয়ে আমরা গেলাম, চলুন এবার সেই আতঙ্কের রূপকার লেখক সুজিত ঘোষের নেপথ্য কাহিনীটা একটু জেনে নেওয়া যাক। প্রতিলিপি প্ল্যাটফর্মে এই ধরনের গা ঝুমঝুমে পরিবেশ সৃষ্টিতে তিনি কতটা দক্ষ তা তো এই গল্পটাই প্রমাণ করে দিল। উনার প্রোফাইল ঘাটলে কিছু চমৎকার তথ্য চোখে পড়ে। তিনি বেশ কয়েক বছর ধরেই লেখালেখি করছেন। ছোটবেলা থেকেই গল্পের বইয়ের প্রতি তার প্রবল আসক্তি ছিল, আর বিশেষ করে ভৌতিক ঘরানার প্রতি তার একটা আলাদা দুর্বলতা আছে। তার এই প্রোফাইলে বেশ অনেক অনুগামী রয়েছেন, যাদের তিনি সবসময় সেরা এবং রোমাঞ্চকর ভূতের গল্প উপহার দিতে বদ্ধপরিকর। এই ডেডিকেশনটাই কিন্তু তার লেখায় ভয়ের এমন নিখুঁত আবহ তৈরি করে। আর তার এই লেখার হাত যে কতটা জাদুকরী তার প্রমাণ দিচ্ছে গল্পের এই অভাবনীয় জনপ্রিয়তা। সংখ্যাটা একবার খেয়াল করুন, ৯,৮৬৫ বার। হ্যাঁ, মাত্র ৬ মিনিট পড়ার মতো এই ছোট্ট একটা পর্ব ইতিমধ্যেই প্রায় ১০,০০০ বার পড়া হয়েছে। এর মানে হলো সাসপেন্স আর হররের যে জাল তিনি বুনেছেন তাতে পাঠকরা আক্ষরিক অর্থেই আটকে পড়েছেন। এত বিপুল সংখ্যক মানুষ যখন এই গল্পটা পড়ছেন তখন তাদের প্রতিক্রিয়া কি? গল্পকার যে টেনশনটা তৈরি করেছেন সেটা কতটা প্রভাব ফেলেছে? চলুন এই দিকটা একটু বিশ্লেষণ করে দেখি। এই ক্লিফহ্যাঙ্গার যে কী পরিমাণ উত্তেজনার সৃষ্টি করেছে সেটা সত্যিই দেখার মতো।
বছরের পর বছর ধরে মানুষ কিভাবে এই গল্পের থ্রিলটাকে উপভোগ করেছেন তার একটা ঝলক দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। 2021 সালের আগস্টে যেমন জ্যাসমিন আক্তার মন্তব্য করেছেন, আবার 2022 সালের শেষে সংযুক্তা সিনহা রায় রিভিউ দিয়েছেন, এমনকি 2023 সালের ডিসেম্বরেও রঞ্জিত ব্যানার্জি মন্তব্য করেছেন যে আজকের গল্পটি দারুণ লেগেছে। অর্থাৎ সময়ের সাথে সাথে এই গল্পের আবেদন এতটুকুও ফিকে হয়নি। এর মধ্যে থেকে সংযুক্তা সিনহা রায়ের এই রিভিউটা বিশেষভাবে নজর কাড়ে। তিনি চরম উৎসাহ নিয়ে লিখেছেন, বাহ, বেশ ভালো, এবার ভূতের আগমন ঘটবে। এই ছোট্ট মন্তব্যটাই কিন্তু গল্পের মূল জাদুকে ধরে ফেলেছে। ওই যে সোনালি রঙের পাড় বলে গল্পটা হুট করে থেমে গেল, তার ঠিক পরেই যে ভয়াবহ কিছু ঘটতে চলেছে, সবাই সেই অপেক্ষাতেই অধীর হয়ে আছেন। এই রুদ্ধশ্বাস প্রতীক্ষাই হলো আসল ম্যাজিক। আর এই রুদ্ধশ্বাস প্রতীক্ষাই আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে নিয়ে এসেছে। ওই ঘুটঘুটে অন্ধকার ঘরে চাঁদের ফ্যাকাশে আলোয় নিশ্চল মূর্তির মতো কে বসে আছে? ওটা কি রচনা আর বিকির অতীত জীবনের কোনো ছায়া, নাকি তৃষিতার জীবনে নেমে আসা নতুন কোনো বিভীষিকা? অন্ধকারে কে বা কি অপেক্ষা করছে? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে গল্পের পরবর্তী পর্বে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, রাতে ঘুমানোর আগে চারপাশটা একটু খেয়াল রাখা ভালো। কে বলতে পারে ওই নিস্তব্ধতায় কি অপেক্ষা করছে?